Hello students, welcome to Rise as YouTube channel. I am Amit Kiran Chaudhary. Today we are going to discuss and deep analysis demographic revolution in India. আজকে এই টপিকটা কিন্তু দ্য হিন্দু নিউজ পেপারে এসেছে। তোমরা দেখতে পাবে আমরা একটা কাট আউট দিয়েছি। এই টপিকটা কেন ইম্পর্টেন্ট? ইউপিসির দিক থেকে কিন্তু এই ডেমোগ্রাফির ওপরে জনসংখ্যার ওপরে কিন্তু বহুবার পিওয়াইকিউতে এসছে। তার একটা দেখো 2024-এর কিন্তু এটা পিওয়াইকিউতে এসছিল জিএস ওয়ানে। তো এটা আমরা দিয়েছি। তো পিওয়াইকিউতে যেহেতু জিজ্ঞাসা করেছে এবং রিসেন্টলি কিছু ডেটা সামনে এসছে, তার জন্য কিন্তু এই টপিকটা আবারও ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই আমরা একটা ডিটেল ডিসকাশন এনেছি। দেখো যে আমাদের ডেমোগ্রাফিক যে রেভলিউশন যেটা বলতে চাইছে সেটা কেন হঠাৎ নিউজে আসলো। কারণ যদি দেখো যে ইন্ডিয়া আগে খুবই হাই ফার্টিলিটি নেশন ছিল, সেখান থেকে কিন্তু একটা ট্রানজিশন ঘটেছে, সেখান থেকে লো ফার্টিলিটি নেশনে পৌঁছে গেছে। তো সেটা নিয়ে রিপোর্ট যে এটা আল্টিমেটলি আমাদের লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, কি হচ্ছে, সেটা নিয়ে কিন্তু একটা রিপোর্ট এটা। যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড একটা দেখে নিই যে আগে কি কি জিনিস চলছিল এই জনসংখ্যা নিয়ে। আমরা সবাই জানি যে আজ থেকে 5-6 বছর আগে পর্যন্ত কিন্তু আমরা জনসংখ্যা নিয়ে খুবই একটা টেন্স মহল ছিল যে ইন্ডিয়াতে জনবিস্ফোরণ ঘটবে, এরকম একটা মহল ছিল। সেটা ম্যালথুসিয়ান বলে একজন মানুষ আছে, যেটা থমাস ম্যালথুস 1798 একটা থিওরি দিয়েছিল জনসংখ্যা নিয়ে। তিনি বলতে চাইছেন যে কিন্তু জনসংখ্যা কিন্তু জিওমেট্রিক্যালি বাড়বে, যে 2 4 হবে, 4 8 হবে, 8 16 হবে, এইভাবে করে জনসংখ্যা বাড়ছে। বাট কিন্তু যে খাওয়ার আমাদের যে ফুড সাপ্লাই সেটা কিন্তু অ্যারিথমেটিক্যালি বাড়ছে। অ্যারিথমেটিক্যালি মানে কি 1 2 3 করে বাড়ছে। তো এর ফলে কি হবে, একটা জনবিস্ফোরণ বা একটা ডিজাস্টার সামনে আসবে, যেটা উনি বলছে যে ম্যালথুসিয়ান ক্যাটাস্ট্রোফ। কেন একটা ক্রাইসিস ক্রিয়েট হবে? কারণ খাবার রয়েছে দুজনের আর মানুষ রয়েছে 10 জন। সেক্ষেত্রে কি হবে কি, যে ক্যারিং ক্যাপাসিটির বাইরে চলে যাবে, যে ওয়ার্ল্ডের যেটা ক্যারিং ক্যাপাসিটি আছে সেটার বাইরে চলে যাবে। এটাই হচ্ছে ম্যালথুসিয়ান থিওরি। তো এই থিওরিটায় আমাদের যে থিঙ্কার্সরা ছিল, ইন্ডিয়ান প্ল্যানার্সরা, তারা অ্যাপ্লাই করেছিল ইন্ডিয়ার ক্ষেত্রে। কবে? যখন স্বাধীনতার পরপর করে 1951-এ, যে আমাদের যেই পরিমাণে জনসংখ্যা বাড়ছে সেই অনুযায়ী আমাদের খাদ্যের জোগান নেই। আমরা জানি যে সেই সময়টাতে 1970-80 পর্যন্ত কিন্তু আমরা আমেরিকার দেওয়া খাবারের উপরেও অনেকটা নির্ভরশীল ছিলাম। বিদেশ থেকে আমাদের ইম্পোর্ট করতে হতো খাবার। আমরা জানি সবাই PL80 গল্পটা জানি। PL80 গম, যেটা যেটা আমেরিকাতে শূকর দিয়ে খাওয়ানো হতো, সেটা আমাদেরকে পাঠিয়েছিল। তো এখান থেকে আমাদের হিস্ট্রি। তো সেইখানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান প্ল্যানাররা ছিল, তারা খুবই টেন্স ছিল যে এই ম্যালথুসিয়ানের যে থিওরিটা সেটা না রাইট হয়ে যায় আমাদের ক্ষেত্রে। এবং এই জিনিসটা আরো প্যানিক সিচুয়েশন তৈরি করলো যখন আমরা দেখি যে 1951 to 81 এই 30 বছরে আমাদের জনসংখ্যা ডবল হয়ে যায়। দেখো, 36 কোটি থেকে 68 কোটিতে পৌঁছে যায়। 361 মিলিয়ন টু 683 মিলিয়নে পৌঁছে যায়। তো যখন জনসংখ্যা ডবল হয়ে যাচ্ছে, দেন ফলিং মোর্টালিটি, মৃত্যুর হার কমছে। কারণ কি, হেলথ কেয়ার সিস্টেম তখন আস্তে আস্তে ইমপ্রুভ করছে। অ্যান্ড দেন রিসোর্স ট্রেন হচ্ছে। তার মানে কি, যে আমরা বলেছিলাম যে ওই সময়টাতে কিন্তু আমরা খাবার কিন্তু ইম্পোর্টের উপরে নির্ভরশীল ছিলাম। ইউএস থেকে হুইট আসতো, গম, যেটা PL80 ছিল। যে তারা একটা সময়তে ব্ল্যাকমেল করেছিল ইউএসএ, যে তাদের কোনো একটা কথা শুনতে হবে, নইলে তারা এটা এক্সপোর্ট করবে না, গমের এক্সপোর্ট করবে না। তো এই জিনিসগুলো, এই তিনটে জিনিস খুবই প্যানিক সিচুয়েশন তৈরি করেছিল। দেন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সময়তে, বিশেষ করে 1970-তে যখন এমার্জেন্সি জারি হয়েছিল, তখন কিছু ফোর্সফুলি কিছু ডিসিশন নেওয়া হয়েছিল। যেমন টার্গেট ড্রিভেন অ্যাপ্রোচ, তার মানে জনসংখ্যা টার্গেট করে কমাতে হবে। সেকেন্ড, মাস্ট ফোর্সড ভ্যাসেকটমিক্স মানে কি, যে জোরপূর্বক যখন মাস বেসড মানে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যখন বন্ধ্যাত্ব করানো হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় মাস ভ্যাসেকটমিক্স। তো এই টার্গেট ড্রিভেন অ্যাপ্রোচ মানে টার্গেট করে জনসংখ্যা কমানো, ভ্যাসেকটমিক্স অ্যান্ড পপুলেশন ওয়াজ ট্রিটেড অ্যাজ লায়াবিলিটি। সেই সময় পপুলেশনকে অ্যাজ এ লায়াবিলিটি হিসাবে ধরা হচ্ছিল, নাকি ডিভিডেন্ড মানে পপুলেশন থেকে আমাদের আরো রোজগার বা ইকোনমিক সমৃদ্ধি আসবে না, পপুলেশনকে একটা বোঝ হিসাবে ধরা হচ্ছিল। তারপর একটা টার্নিং পয়েন্ট আসলো। কি টার্নিং পয়েন্ট এসছে দেখি। দেখো, গ্রিন রেভলিউশন হয়েছে। আমরা জানি 70-র পরে গ্রিন রেভলিউশন হলো অ্যান্ড ডেমোক্রেটিক ট্রানজিশন। তার মানে এটা কি, গ্রিন রেভলিউশনে দেখা গেল শুধু যে পপুলেশন
জিওমেট্রিক্যালি মানে ২ থেকে ৪, ৪ থেকে ৮ হচ্ছে এমন নয়। আমরা ফুড প্রোডাকশনও কিন্তু জিওমেট্রিক্যালি বাড়াতে পারি। কারণ আমরা জানি গ্রিন রেভোলিউশন এর পরে ফুড প্রোডাকশন অনেকটা বৃদ্ধি পায় এবং এখন কিন্তু আমরা সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড গ্রেইন প্রোডাকশন। আমরা আরো নেট এক্সপোর্টার। বোঝা গেল? গ্রিন রেভোলিউশনে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেল যে না, ম্যালথুসিয়ান যেটা বলছে সেরকম তার এগেইনস্টেও যাওয়া যেতে পারে। অ্যান্ড দেন ডেমোক্রেটিক ট্রানজিশন, তার মানে দেখা যাচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য যখন ভালোভাবে প্রোভাইড করা হচ্ছে তখন অটোমেটিক্যালি ফার্টিলিটি রেট কমে যাচ্ছে। বোঝা গেল? তো ডেমোক্রেটিক্যালি মানে জনগণের ইচ্ছার দ্বারাই কিন্তু ফার্টিলিটি রেট কমানো সম্ভব, জনসংখ্যা কমানো সম্ভব। তার জন্য ফোর্সফুল কোনো কাজ না করলেও হবে। তো এই একটা টার্নিং পয়েন্ট এসছে। তারপরে একটা প্রেজেন্ট সিচুয়েশন কি? যখন টার্নিং পয়েন্ট আসলো তার প্রেজেন্ট সিচুয়েশনটা হবে তার রেজাল্ট। কি রেজাল্ট? আমরা দেখব যে টিএফআর মানে টোটাল ফার্টিলিটি রেট কোথায় গেল? এখন টোটাল ফার্টিলিটি রেট 1.9, যেটা হচ্ছে কি 2.1 এর থেকেও কম। 2.1 টা কেন ইম্পর্টেন্ট? সবসময় মাথায় রাখবে যে 2.1 হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল। একটা ওম্যান যদি দুটোর বেশি 2.1 বাচ্চা জন্ম দেয়, মানে 2 এর অ্যাবভ, 2.1 মিনস 2 এর অ্যাবভ বাচ্চা জন্ম দেয়, তাহলে কি হবে কি পপুলেশন যেরকম রয়েছে সেরকম থাকবে। ২ এর নিচে নেমে গেলে কিন্তু পপুলেশন ধীরে, ধীরে কমতে থাকবে, ডিক্লাইন করবে। তো আমাদের এখন টোটাল ফার্টিলিটি হচ্ছে 1.9। এটা কিন্তু মেইনস এর ডেটা। লেখার সময় মেইনস অ্যান্সার রাইটিং এ কিন্তু এই ডেটাগুলো ইউজ করবে। কোথা থেকে ডেটাটা পেয়েছি? যে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট থেকে। আমাদের টোটাল পপুলেশন আমাদের কত? 1.47 বিলিয়ন। আমরা দেখতে পাবো যে 1980 তেই কিন্তু 64 কোটি হয়ে গেছে। 30 বছরে ডবল হয়েছিল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে এখন পর্যন্ত পপুলেশন কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে বৃদ্ধি পেয়েছে। রিপ্লেসমেন্ট অ্যাচিভমেন্ট। মোস্ট অফ দ্য স্টেট 31 আউট অফ 36 স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি কিন্তু রিপ্লেসমেন্ট লেভেল মানে কি 2.1 রেট অ্যাচিভ করে ফেলেছে। ইভেন রুরাল ইন্ডিয়াও কিন্তু এই 2.1 মার্ক অ্যাচিভ করেছে। বোঝা গেল? এর আগে কত ছিল? 2.1 এর অ্যাভভ ছিল। তো সেটা কিন্তু অ্যাভারেজে 2.1 তারা মার্কটা হিট করে ফেলেছে। কিন্তু একটা প্রবলেম দেখা গেছে কি? যে রিজিওনাল ফার্টিলিটিস প্যাটার্নের মধ্যে একটা ডিভাইড দেখা গেছে। আমরা জানি যে সাউথ অ্যান্ড ওয়েস্ট রিজিয়নে, একটু ম্যাপটা যদি দেখো তাহলে বোঝা যাবে, এখানে ম্যাপে আমি দেওয়া রয়েছে যে এই সাউথ সাউথ রিজিয়ন আর ওয়েস্ট রিজিয়ন এবং এই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশা এই রিজিয়নে দেখা গেল লো ফার্টিলিটি রেট দেখা গেছে, এখানে জনসংখ্যা কমছে। বাট এই নর্থ ইন্ডিয়াতে যদি দেখা যায় তাহলে কি হবে? এখানে মিডিল ফার্টিলিটি এবং আরো নর্থে গেলে দেখা যাবে যে হাই ফার্টিলিটি রেট কিন্তু দেখা গেছে। তো এই যে ডিভাইড তৈরি হয়েছে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, তার জন্য কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট হয়েছে। সেটা আমরা পরে ডিসকাস করব। দেখো যে সাউথ অ্যান্ড ওয়েস্টে কোথায় 1.3 টু 1.7 ফার্টিলিটি রেট। তার মানে এই সাউথ অ্যান্ড ওয়েস্টে একটা ওম্যান দুয়ের নিচে, দুয়ের নিচে বলতে কি একটা কি দেড়টার মাঝখানেই কিন্তু ও বাচ্চা জন্ম দিচ্ছে, মানে অ্যাভারেজ করে হিসাবে কেউ একটা কেউ দুটো, তা একজনের পরিমাণ বেশি, ওয়ান চাইল্ড বেশি ফলো হচ্ছে। আর তার নর্থ অ্যান্ড সাউথে কিন্তু এখনো ফার্টিলিটি রেট 2.4 টু 2.9, মানে একটা মহিলা এখানে দুয়ের বেশিও কিন্তু বাচ্চার জন্ম দিচ্ছে। এখান থেকে বোঝা গেল যে ফল্ট লাইনটা কোথায় হচ্ছে। এবার কজ অফ ফার্টিলিটি ডিক্লাইন, কি কি কারণ রয়েছে ফার্টিলিটি ডিক্লাইনের? ঠিক আছে, আমরা ধরে ধরে দেখবো যে সোশ্যাল ইকোনমিক কি কনসিকুয়েন্সের জন্য, পলিটিক্যালি কি কনসিকুয়েন্স, টেকনোলজিক্যালি কি, সব দেখে নেবো। দেখো সোশ্যাল ইকোনমিক কি কি আছে। দেখো ফিমেল লিটারেসি রেট বেড়েছে। ফিমেল লিটারেসি রেট বাড়াতে যে ফ্যামিলি প্ল্যানিং এ কিন্তু মহিলাদের কথা শোনা হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে কি রিপ্রোডাক্টিভ যে রাইটসটা রয়েছে ফিমেলদের, সেটা যখন গ্র্যান্ট হচ্ছে তখন ৩, ৪, ৫টা যে চাইল্ড বেবি আসা সেটা কিন্তু কমে গেছে। দেন ইকোনমিক কোস্ট অ্যান্ড চাইল্ড রিয়ারিং। এখন চাইল্ড রিয়ারিং এ কিন্তু প্রচুর কস্ট বেড়ে গেছে। যেমন এডুকেশন থেকে হেলথ কেয়ার থেকে শুরু করে সবকিছুতেই। তো সেক্ষেত্রে কিন্তু যে কোস্ট অফ লিভিং যেহেতু বেড়ে যাওয়াতে তাই রিপ্রোডাকশন বা চাইল্ড যে বার্থ সেটা কমে গেছে। দেন আরবানাইজেশন আর হাউসিং। আমরা জানি যে আমাদের বেশিরভাগ আরবান ইন্ডিয়াতে 2 বিএইচকে 3 বিএইচকে। তো এখানটায় যে মানে মেনি চাইল্ড বার্থ সেটা সম্ভব নয়। এখানেও কিন্তু জিনিসগুলো কমে গেছে। লার্জ ফ্যামিলিজ ইমপ্র্যাকটিক্যাল। বিশেষ করে মুম্বাই, ব্যাঙ্গালোর, ইভেন কলকাতাতেও। লেবার ফোর্স পার্টিসিপেশনস। লেবার ফোর্স কি ওমেন্সরা এখন লেবার ফোর্সে পার্টিসিপেট করছে। তার ফলে কি হচ্ছে কি যে তাদের যে অপরচুনিটি কস্ট, না অপরচুনিটি কস্ট ইন আ সেন্স, তারা যদি তাদের কেরিয়ারে পিক টাইম পেয়ে বাচ্চা
মানে অ্যাজ এ চাইল্ড কেয়ারিং এ টাইম চলে যায়, ঠিক আছে? অ্যাজ এ প্রেগনেন্ট যেটাকে বলে ম্যাটারনিটি লিভে, তো তাদের কিন্তু কেরিয়ারে এফেক্ট পড়বে। দ্যাটস ওয়াই কিন্তু ওই জন্য কিন্তু চাইল্ড বার্থ রেট কমে যাচ্ছে। তারা লেট করে নিচ্ছে বা একটা নিচ্ছে। দেন হেলথ অ্যান্ড টেকনোলজিক্যাল ফ্যাক্টর কি আছে? দেখো, চাইল্ড ইনফ্যান্ট মোর্টালিটি রেট কমে গেছে। আগে যেমন বাচ্চা জন্ম দিতেই কিন্তু অনেকে মারা যেত, অনেক বাচ্চাই তাদের মারা যেত, কিন্তু সেটা এখন কমে গেছে। আর একটা হচ্ছে মডার্ন কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স। আমরা জানি এখন অনেক কিছু জিনিস আছে, যেমন পিলস আছে, অনেক জিনিস আছে ইনজেক্টেবল জিনিস, যেগুলো থ্রুতে যে বার্থ কিন্তু কমানো যায়। দেন ইনফার্টিলিটি প্যারাডক্স কি আছে? বলছে যেমন এখন যেমন টেকনোলজির থ্রুতে আমরা ডিসাইড করতে পারি কি বাচ্চা জন্ম দেওয়া হবে কি হবে না, তেমনি এখন তার একটা অপোজিট হয়ে গেছে যে বাচ্চা জন্মই হচ্ছে না। কারণ কি? আমাদের লাইফস্টাইলের জন্য। দেখো, আমাদের লাইফস্টাইল স্ট্রেস, লেট ম্যারেজেস, এখন বেশিরভাগ ম্যারেজেস লেট হচ্ছে, সেটা মেল হোক আর ফিমেল হোক। অ্যান্ড দেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে পলিউশনস। তো এই জিনিসগুলো কিন্তু ফার্টিলিটি রেট কমিয়ে দিচ্ছে। একটা জিনিসে দেখো, এইখানটা যেমন আমরা কন্ট্রাসেপটিভ ইউজ করে যেমন একদিকে নিজেরা ফার্টিলিটি কমাচ্ছি, আর একদিকে হচ্ছে আমাদের লাইফস্টাইল, এনভায়রনমেন্ট, লেট ম্যারেজেস, এগুলো অটোমেটিক্যালি মানে আমাদের ফার্টিলিটি রেট কমিয়ে দিচ্ছে। দেন অ্যাসপিরেশন শিফট, যেমন সোশ্যাল মোবিলিটি বলছে এখন ফ্যামিলি স্মলার ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দেয়। এটা একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা প্রতীক হয়ে গেছে, যে স্মল ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি। দেন উইকেনিং অফ সন মেটা প্রিফারেন্স। আগে এটা ছিল যে ছেলে বাচ্চাই চায়, তার ফলে কি হবে কি, মানে যতক্ষণ ছেলে বাচ্চা জন্ম দিচ্ছে ততক্ষণ সে বাচ্চা জন্ম দিতে থাকছে, মানে দুটো তিনটে চারটে মেয়ের পরও দেখা গেল তারা ছেলে বাচ্চার জন্য কিন্তু চাইল্ড বার্থ হচ্ছে। তো সেটা কিন্তু এখন কমে গেছে, এখন মেয়েওকেও প্রিফারেন্স দেওয়া হয়, এমন নয় যে ছেলেই চায়। দেন ইম্প্যাক্ট অফ ফার্টিলিটি ডিক্লাইন। আচ্ছা, এই ফার্টিলিটি ডিক্লাইনের পরে কি কি সমস্যা হলো, মানে জনসংখ্যা যে কমছে, ফার্টিলিটি যে কমছে, ফার্টিলিটি রেটটা, তার ফলে কি কি ইম্প্যাক্ট দেখা দিচ্ছে? কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। যদি দেখি, দেখো ইকোনমিক ইম্প্যাক্ট কি কি আছে। ডেমোক্রেটিক ডিভিডেন্ড, যদি চারটে বাচ্চা হয়, যদি একটা বাচ্চা হয়, তাহলে কি বেশি ভালো পড়াশোনা ফেসিলিটি পাবে? আমরা জানি একটা বাচ্চা, তো একটা বাচ্চা যখন ভালো এডুকেশন পাচ্ছে, ভালো স্কিল পাচ্ছে, তাহলে কি হবে? সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে সে সে কিন্তু সোসাইটিতে, দেশের জন্য বেশি অবদান দিতে পারে। তো এটা ভালো। কোয়ালিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। তো লেবার মার্কেট শিফট, এর ফলে কি হচ্ছে কি, লং টার্মে গিয়ে দেখা যাচ্ছে যে লেবার মার্কেটে শর্টেজ দেখা দিচ্ছে। যেমন সাউদার্ন স্টেটে কিন্তু অলরেডি লেবার শর্টেজ দেখা দিচ্ছে। তার ফলে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মালদা, মুর্শিদাবাদ থেকে কেরলে অনেকে চাকরি করতে যায়, গুজরাটে যায়। সেম অ্যাজ যেটা বলছে যে সাউদার্ন স্টেটে কিন্তু লেবার শর্টেজ দেখা দিয়েছে। কনজাম্পশনস প্যাটার্ন, তার মানে কি? কনজাম্পশন প্যাটার্নসে দেখাও যে যে সিলভার ইকোনমির দিকে বেশি জোর দাও। সিলভার ইকোনমি মানে কি? সিলভার হচ্ছে ওল্ড এজদের ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার, সেই সেটাকে কেন্দ্র করে যে ইকোনমি গড়ে ওঠে, তাকে সিলভার ইকোনমি বলে। বোঝা গেল? তো বলছে ডিমান্ড উইল মুভ ফ্রম বেবি প্রোডাক্টস অ্যান্ড স্কুলস টু হেলথ কেয়ার অ্যান্ড ইন্স্যুরেন্স। বোঝা গেল? যে বেবি প্রোডাক্ট অ্যান্ড এডুকেশনের থেকে কোথায় চলে আসবে? হেলথ কেয়ার, যেটা ওল্ড এজদের লাগে, হেলথ কেয়ার। দেন ইন্স্যুরেন্স, লেজিওর ফর দ্য এল্ডারলি, মানে ওল্ড এজ মানুষদের জন্য, এল্ডারলি পিপলদের জন্য যে যে আরামের যে জিনিসগুলো, সার্ভিসের যে জিনিসগুলো, সেগুলোর উপরে কিন্তু ইকোনমিটা শিফট হবে। আমি বলছি সোশ্যাল অ্যান্ড হাউসহোল্ড ইম্প্যাক্ট। দেখো, সোশ্যাল হাউসহোল্ড ইম্প্যাক্টে যদি কম বাচ্চা জন্ম নেয়, তখন কেউ ওম্যান এম্পাওয়ারমেন্ট হবে। তার মানে তাকে বেশি কেয়ার ইকোনমিতে বেশি থাকতে হবে না। কেয়ার ইকোনমি মানে যে বাচ্চাকে কেয়ার করতে করার জন্য যে মায়েরা যে বাড়িতে থাকে, তো সেটার পরিমাণ কমে যাবে এবং তারা লেবার ফোর্সে ইকোনমিতে বেশি কন্ট্রিবিউট করতে পারে। লোনলিনেস ক্রাইসিস, এই একটা জিনিস দেখা যায় যে কম বাচ্চা থাকাতে ওল্ড এজের ক্ষেত্রে দেখা গেল একটা লোনলিনেস ক্রিয়েট হয়। পলিটিক্যাল এন্ড ফেডারেল ইম্প্যাক্ট। আচ্ছা, পলিটিক্যাল কি ইম্প্যাক্ট পড়বে? যে আমরা ডিলিমিটেশন কনফ্লিক্ট, আমরা এর আগেও যখন ভিডিওতে অ্যানালাইসিস আমরা পড়েছি যে ডিলিমিটেশন কি হচ্ছে কি, যে এক একটা কনস্টিটিউশন আমাদের ইন্ডিয়াতে ধরলাম যে 542 কনস্টিটিউয়েন্সিস আছে। এই কনস্টিটিউশনসগুলো ওভারঅল 2002 তে কিন্তু লাস্ট ডিলিমিটেশন হয়েছিল 2001 এর সেন্সাস অনুযায়ী। এই 2001 এর যে সেন্সাস অনুযায়ী হয়েছিল, সেখানে ধরা হয়েছিল এক একটা কনস্টিটিউয়েন্সিসে 10 লাখ করে মানুষ রয়েছে। তো এখন কোনো কনস্টিটিউয়েন্সিতে সেটা 10 লাখটা দেখা গেল 20 লাখ হয়ে গেছে, কোনোটা 15 লাখ হয়ে গেছে, কোনোটা 5 লাখ হয়ে গেছে।
তো এই সামঞ্জস্য আনার জন্য কিন্তু এই একটা সময় পর, পর ২০ বছর পর, পর একটা ডিলিমিটেশন হয়। তো এই ডিলিমিটেশনে বলছে সাউদার্ন স্টেটরা বলছে যে ওদের যেহেতু জনসংখ্যা কমে গেছে তো সিট শেয়ারিং তাদের কম হবে। সিট শেয়ারিং যখন হবে তখন পার্লামেন্টে সাউদার্ন স্টেটের কিন্তু সিট শেয়ারিং কমে যাবে। কম্পারেটিভলি নর্দার্ন স্টেটে বেড়ে যাবে। তো এটা ইনডিরেক্টলি তাদের পানিশমেন্ট দেওয়া হলো। কারণ তারা তাদের ফ্যামিলি প্ল্যানিং এ, তাদের এডুকেশনে তারা যে এক্সপেন্ড করেছিল, তাদের খরচা করেছিল, সেখানে ডেভেলপমেন্ট এনেছে। তার ফলে যে ওদের পপুলেশন কমে গেছে, সেটা তারা পলিটিক্যালি কিন্তু সেটা তারা ব্যাকফুটে থাকবে। তো এইটা কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করছে। দেন ফিসকাল প্রেশার। ফিসকাল প্রেশার কি বলছে? যে যদি ইউথ বেস কমে যায় এবং ওল্ড এজ বেস বেড়ে যায়, ওল্ড এজ কি ট্যাক্স দেয়? দেয় না। তাহলে ওল্ড এজ ট্যাক্স দেয় না, ট্যাক্স দেয় কি ইউথ বেস। ইউথ বেসড কমে গেছে, ওল্ড এজ বেড়ে গেছে। তো তার ফলে কি হবে? ট্যাক্স কমে যাবে কিন্তু খরচা বেড়ে যাবে। কারণ কি ওল্ড এজের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টকে বেশি খরচা করতে লাগে। ইকোলজিক্যাল ইম্প্যাক্ট। ইকোলজিক্যাল ইম্প্যাক্টে দেখো দুটো ইম্প্যাক্ট আছে, পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ কি? রিসোর্স রিলিফ। যদি জনসংখ্যা কমে যায় তাহলে কি হবে? ওয়াটার কম লাগবে, ল্যান্ড কম লাগবে, এনার্জি কম লাগবে। তার ফলে আমরা নেট জিরো যে 2070 গোল আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। কার্বন ফুটপ্রিন্ট এটা বেড়ে যাবে। কারণ কি কার্বন ফুটপ্রিন্ট কিভাবে বাড়ে? একটা মানুষ কতটা কনজাম করতে পারে। তো যদি জনসংখ্যা কমে যায়, দেখো ওয়ান চাইল্ড এসে গেল, তখন কি হবে কি যে বেশি টাকা থাকবে একজনের উপর খরচ করার, এবং তখন কনজাম ড্রিভেন যে ইকোনমি তৈরি হবে, পার ক্যাপিটাল যে কনজাম্পশন বেড়ে যাবে, তার ফলে পার ক্যাপিটা কার্বন ফুটপ্রিন্টটাও বেড়ে যাবে। পার ক্যাপিটা একটা মানুষ যত বেশি কার্বন খরচ করে বা কার্বন ডাইঅক্সাইড এমিশন করে তাকে বলে কার্বন ফুটপ্রিন্ট। দেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে এর জন্য? ফার্স্ট হচ্ছে যেটা হাই ফার্টিলিটি রিজিয়ন আছে তাদের জন্য কিছু ব্যবস্থা নেয়, যেমন মিশন পরিবার বিকাশ। বিশেষ করে ডেডিকেটেডলি যে ডিস্ট্রিক্টগুলোতে ফার্টিলিটি রেট বেশি, যেমন কি 146 এরকম হাই ফার্টিলিটি ডিস্ট্রিক্ট 7 স্টেটে চিহ্নিত করা হয়েছে, যেমন কি ইউপি, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আসাম। এই 7টা স্টেটের যে 146 ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টগুলোকে টার্গেট করে ফার্টিলিটি কমানো, ওখানে ডোর টু ডোর ক্যাম্পেইন করে তাদেরকে, আশা ওয়ার্কার্সরা ডোর টু ডোর ক্যাম্পেইন করে তাদেরকে বোঝানো, এগুলো করা। দেন এজিং পপুলেশনের জন্য গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিয়েছে দেখো। আয়ুষ্মান ভারত, আমরা জানি রিসেন্টলি আয়ুষ্মান ভারতে যে একটা গভর্নমেন্ট নোটিফিকেশন দিয়ে জানিয়েছে যে অল সিনিয়র সিটিজেন এজের 70+, 70+-এর ওপরে সমস্ত এল্ডারলি মানুষদেরকে, সে যে ইনকামেরই হোক না কেন, তাদেরকে এই 5 লাখ কেয়ারের মধ্যে আনবে, 5 লাখ আয়ুষ্মান ভারত যোজনার মধ্যে আনবে। বোঝা গেল? আয়ুষ্মান ভারত যোজনা আমরা জানি কি, যে 5 লাখ টাকা পর্যন্ত হেলথ কেয়ার ফেসিলিটি, আর এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। অটল ভায় অভিধ্যায় যোজনা। আচ্ছা, অটল ভায় মানে কি? ভায় মানে হচ্ছে বয়স্কদের, বয়স্কদের জন্য এটা যোজনা। এটা হচ্ছে সিনিয়র সিটিজেন্স হোমস বানানো। দেন ফ্রি ডিস্ট্রিবিউশন অফ কি হিয়ারিং এইডস, আমরা জানি যে ওল্ড এজে কানে কম শুনতে পাওয়া, তার জন্য হিয়ারিং এইডস, হুইল চেয়ার্স, ওকে, এই জিনিসগুলোকে তাদেরকে প্রোভাইড করা। আর এটা কি? এল্ডার লাইন। এল্ডার লাইন মানে কি? আমরা জানি যে টোল ফ্রি নম্বর থাকে 14567, টোল ফ্রি নাম্বার, অলওয়েজ ফর প্রোভাইডিং ইনফরমেশন, গাইডেন্স, ইমোশনাল সাপোর্টের জন্য এই হেল্পলাইন নাম্বার। দেন এই হেল্পলাইন নাম্বার কিন্তু তোমাদের আশেপাশে যদি কেউ থাকে দেন তাদেরকে কিন্তু এটা প্রোভাইড করে দেবে। এটা আমাদের সমাজের কর্তব্য। 14567, 4567 ওপর সামনে 1। দেন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইন্টিগ্রেশন, তার সেটাতে কি আছে দেখো, যে সেজ বলে একটা পোর্টাল চালু করা হয়েছে। সেজ কি? সিনিয়র কেয়ার এজিং গ্রোথ ইঞ্জিন। এই সেজ পোর্টাল কি করবে? যেই সব স্টার্টআপরা সিলভার ইকোনমি, আমি আগে বলেছি সিলভার ইকোনমি কি, যে ওল্ড এজদেরকে কেন্দ্র করে যে ইকোনমিক অ্যাক্টিভিটি, তো এই সিলভার ইকোনমিতে যেসব স্টার্টআপরা কাজ করবে তাদের জন্যই পোর্টাল, তাদেরকে বিভিন্ন গভর্নমেন্টের তরফ থেকে হেল্প, টেকনোলজিক্যাল, ইকোনমিক্যালি সব দিক থেকে হেল্প করা। বোঝা গেল? সিলভার ইকোনমিক বলতে কি, যে রিমোট মনিটরিং, যেমন কি তার কারো বাবা একা বাড়িতে রয়েছে, তিনি ওল্ড এজ, তাকে মনিটর, তার ছেলে দেখা গেল অফিসে বসে তার বাবাকে মনিটর করতে চায় যে তার হেলথ কেমন রয়েছে, তার ব্লাড সুগার কেমন রয়েছে, ব্লাড প্রেশার কেমন রয়েছে। এই যে জিনিসগুলোর উপর টেকনোলজি ড্রিভেন যে সলিউশন, এটাকে বলছে সিলভার ইকোনমি। এবং এই বেসড করে যেসব স্টার্টআপ, নতুন নতুন কোম্পানি তৈরি হবে, তাদেরকে সেজ প্ল্যাটফর্মে, পোর্টালে সাপোর্ট দেওয়া হবে। স্যাক্রেড পোর্টাল, এটা সেম জিনিস। এটা বলছে কি জব এক্সচেঞ্জ অপরচুনিটিস। তার মানে কোনো সিনিয়র সিটিজেন দেখা গেল তার 65 বা 70 এজ, সে রিটায়ার করে গেছে, বাট সে এখনও সে স্ট্রেংথ আছে, স্ট্রং আছে। তো সে এডুকেশন সেক্টরে বা বিভিন্ন রকম তার নিজস্ব সেক্টরে যেটাতে সে এতদিন কাজ করে এসেছে সেখানে কন্ট্রিবিউট করতে চায়, তো গভর্নমেন্ট এই স্যাক্রেড পোর্টালের মাধ্যমে তার ব্যবস্থা করে দেবে।
প্রজেক্ট সঞ্জীবনী এটা কি? এটা কিন্তু একটা মেডিকেল ট্যুরিজম মতো ব্যবস্থা, যেখানটা হচ্ছে এটা আমাদের ইন্ডিয়াকে গ্লোবাল হাব বানানো, যেখানে হচ্ছে সারা পৃথিবীর বয়স্ক মানুষরা, এল্ডারলি পপুলেশনরা এখানটায় আসবে ফর মেডিকেল ট্রিটমেন্ট। ওয়ে ফরওয়ার্ড আমরা কি কি করতে পারি? গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখে নিলাম, এবার আমরা দেখি কি কি করা যেতে পারে। একটা বলছি দেখো, স্ট্র্যাটেজি ফর সিলভার সুনামি। সিলভার সুনামি মানে কি? এজিং পপুলেশনের যে সুনামি আসতে চলেছে সেটার জন্য আমরা কি করতে পারি। একটা খুব সুন্দর টার্ম যদি তোমরা এখানে দেখো, জেরিয়াট্রিক ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ওল্ড এজ পপুলেশনদের জন্য, এল্ডারলি পপুলেশনদের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ব্যবস্থা তাকে বলা হয় জেরিয়াট্রিক। বোঝা গেল? জেরিয়াট্রিক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ওল্ড এজ পপুলেশনদের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার। তো এর জন্য বলছি যে প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালে একটা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট তৈরি করা ফর ডেডিকেটেডলি ফর এল্ডারলি পপুলেশন। সিলভার ইকোনমি অলরেডি ডিসকাস করলাম, যে সেচ ইনিশিয়েটিভের থ্রুতে আরো বেশি প্রমোট করা। দেন ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট। আচ্ছা, ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট মানে কি? যারা বিশেষ করে এডুকেশন বা কনসালটেন্সি সার্ভিসে রয়েছে তাদেরকে সেই সব, যেসব মানে সেসব সেক্টরে যারা কাজ করছে তাদেরকে একটা ফ্লেক্সিবল রিটায়ারমেন্ট দেওয়া হোক। যেমন কি দেখা গেল সেই সেই জায়গাতে 60 বছর রিটায়ারমেন্ট, তারা চাইলে দেখা গেলো আরও 4-5 বছর এক্সটেন্ড করতে চায়, তো সেটা তারা এক্সটেন্ড করতে পারে। সেরকম একটা যেন ফ্লেক্সিবিলিটি থাকে। ব্রিজিং দ্য নর্থ সাউথ ডিভাইড। বলছে যে আমরা জানি যে সাউথের পপুলেশন কমছে, নর্থের পপুলেশন এখন ইনট্যাক্ট আছে বা বাড়ছে। তো সেক্ষেত্রে যে একটা ব্রিজ ক্রিয়েট করা, তার মানে কিরকম ব্রিজ ক্রিয়েট করা? মাইগ্রেশন ম্যানেজমেন্ট পলিসি। আমরা জানি যে রিসেন্টলি কিছু তামিলনাড়ুতে ইনসিডেন্ট হয়েছে, ইভেন বেঙ্গল ওয়ার্কার্সরাও কিন্তু এই প্রবলেম ফেস করেছে, তামিলনাড়ু অ্যান্ড ব্যাঙ্গালোরেও তাই। যে ইউপি, বিহার বা নর্থের লোকেরা, ইভেন বেঙ্গলের লোকেরাও কিন্তু ওখানটা গিয়ে হ্যারাসমেন্ট ফেস করেছে। তো একটা যদি আমাদের মাইগ্রেশন ম্যানেজমেন্ট পলিসি থাকে, তো এই সোশ্যাল যে ইস্যুসগুলো আমরা ম্যানেজ করতে পারবো। দেন স্কিল হারমোনাইজেশন, তার মানে সাউথের আমরা জানি যে সার্ভিস সেক্টরের এক্ষুনি প্রয়োজন, ওখানে এল্ডারলি পপুলেশনের সংখ্যা বেড়ে গেছে। তো সেখানে যে সার্ভিস দেওয়ার জন্য আমরা যেন নর্থের স্টেটগুলোতে মানে অলরেডি ভোকেশনাল ট্রেনিং যেন শুরু করে দিই। যে নর্থে ভোকেশনাল ট্রেনিং হবে ডেডিকেটেডলি ফর এল্ডারলি পপুলেশনস আর সাউদার্ন পপুলেশনসকে যে সার্ভিস দেওয়ার জন্য। দেন তার ফলে কি হবে? যে এখানে যে ওয়ার্কার্সরা যারা সাউথে যাচ্ছে তারা অলরেডি মানে সেটা নিয়ে স্কিল ট্রেন্ড থাকে। তার ফলে কি ওখানে গেলে তারা জব অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবে। দেন তারপরে দেখো যে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ফেডারালিজম। সেটা কি? যে যখন ডিলিমিটেশন রিফর্মসে যেন শুধু পপুলেশনটাকে ধরা না হয়। পপুলেশনকে যদি ধরা হয় তাহলে ফেডারালিজম কিন্তু মানা হবে না। তখন কি প্রতিটা স্টেট তাদের যে অধিকার সেটার থেকে তারা বঞ্চিত হবে। যেমন কি? যেমন বলছে যে এই ফর্মুলাতে শুধু পপুলেশন না ধরে হেলথ অ্যান্ড এডুকেশনের পারফরম্যান্সটাও ধরা হোক। তাহলে দুজনকে একটা সিমিলারিটি আনা সম্ভব হবে। কারণ সাউদার্ন স্টেট যেমন পপুলেশন কমেছে, তারা কিন্তু হেলথ অ্যান্ড এডুকেশনে তারা ইনভেস্ট বেশি করেছে, পারফরম্যান্স ভালো করেছে। তাহলে যদি এই দুটো প্যারামিটারকে ধরা হয়, আবার কি নর্দার্ন স্টেট পপুলেশন বেড়েছে কিন্তু হেলথ অ্যান্ড এডুকেশনে তাদের পারফরম্যান্স কম। তো এই ব্যালেন্সিং আউট করার জন্য বলছে এটা ডিলিমিটেশন রিফর্ম করা দরকার। ফিসকাল ইনসেনটিভস, বলছে ফাইন্যান্স কমিশনকে এই পপুলেশন কন্ট্রোলের জন্য আলাদা করে, ফার্টিলিটি মেনটেন করার জন্য আলাদা করে ইনসেনটিভস দেওয়া উচিত। দেন জেন্ডার রিপ্রোডাক্টিভ রাইটস। তার এখানে কি বলতে চাইছে? যে ফোকাস অন চয়েস নট টার্গেটস। বলছে যে ফিমেল সেন্ট্রিক স্টাইলাইজেশন টু মেল পার্টিসিপেশন। শুধু ফ্যামিলি প্ল্যানিংয়ে কিন্তু শুধু যে ফিমেলদের যে স্টাইলাইজেশন করা উচিত সেটা না, মানে তাদেরকে পার্মানেন্টলি যে রিপ্রোডাকশন বন্ধ করে দেওয়া, সেটা না করে মেলদেরকেও সেই মানে মেলদেরকেও সেই জিনিসে পার্টিসিপেট করানো উচিত, সেই ডিসিশন মেকিং। সাপোর্ট ফর আরবান প্যারেন্টহুড। আরবানে কি হচ্ছে কি, বিশেষ করে ওয়ান চাইল্ড এবং কোনো ক্ষেত্রে তো চাইল্ড না নেওয়ারও যে প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য বলছে যদি আমরা প্যারেন্টহুডে সাহায্য করি, আরবান প্যারেন্টহুডে যদি গভর্নমেন্ট ফেসিলিটি দেয় বা একটা সাপোর্ট মেকানিজম ক্রিয়েট হয় যে চাইল্ড কেয়ারের, তাহলে কিন্তু যে এই ফার্টিলিটি রেটটা যে খুবভাবে কমে যাচ্ছে আরবান এরিয়াতে, সেটা বন্ধ হবে। দেন কনক্লুশন, খুবই ৩০ ওয়ার্ডের মধ্যে কিন্তু একটা সুন্দর কনক্লুশন দেওয়া, যেটা রেডিমেড আমরা আমরা মেইনস আনসার রাইটিং ইউজ করতে পারবো। ওকে, ইন্ডিয়ার ডেমোগ্রাফিক ফিউচার লাইজ ইন ম্যানেজিং ফ্র্যাগমেন্টেড ট্রানজিশন। বোঝা গেল ফ্র্যাগমেন্টেড ট্রানজিশনস কেন? একদিকে বেড়েছে, নর্থে কিন্তু বেড়েছে, সাউথে খুব হারে কমে গেছে। ইউথফুল নর্থ লেবার উইথ এজিং সাউথ ক্যাপিটাল। ইন্ডিয়া ক্যান টার্ন বলছে বাই ইন্টিগ্রেটিং youthful north labor and aging
সাউথ ক্যাপিটাল, ইন্ডিয়া ক্যান টার্ন ডেমোগ্রাফিক ডাইভার্জেন্স ইন্টু সাস্টেনেবল বিকশিত ভারত, মানে কি ডেভেলপড ইন্ডিয়া। আমরা জানি ডেভেলপড ইন্ডিয়া 2047 এই গোলটা পূরণ করার জন্য নর্থের ইউথফুল লেবারকে তাদেরকে সাথে কানেক্ট করতে হবে কি সাউথে, যেটা আমরা বললাম যে নর্থে যদি আমরা স্কিল ট্রেনিংটা দিই, ভোকেশনাল ট্রেনিংটা দিই ফর সাউথ স্টেটে সার্ভিসের জন্য, তাহলে কিন্তু যে নর্থ সাউথ যে গ্যাপটা সেটা স্কিল দিয়ে কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো এই পুরো আর্টিকেলটা যে শুধু আমরা ইংলিশে দিয়েছি এমন নয়, এই পুরো আর্টিকেলটা আমরা বেঙ্গলিতেও আমরা প্রোভাইড করেছি, এবং প্রতিটা জিনিস যেটা রাইস আইস কিন্তু এই নতুন শুরু করেছে, যে এটা এর আগে কেউ শুরু করেনি, যে ইউপিএসসির কন্টেন্ট কিন্তু ইংলিশ প্লাস বেঙ্গলিতে। যদি বেঙ্গলের কোনো মানুষ যদি মনে করে যে বেঙ্গলিতে ইউপিএসসি দেবে, তো সেটা সম্ভব। এখানে সব নোটস এখন কিন্তু বেঙ্গলিতেও পাওয়া যায়। তো তোমরা দেখছো যে এটা ইউপিএসসি পিওয়াইকিতে এসেছিল। তো ডেমোগ্রাফিক এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, তাই একটা কোশ্চেনও কিন্তু আমরা মডেল কোশ্চেনও দিয়েছি এর উপর বেস করে। দেখো, ইন্ডিয়াস ডেমোগ্রাফিক চ্যালেঞ্জ ইজ শিফটিং ফ্রম পপুলেশন এক্সপ্লোশন টু পপুলেশন এজিং, এক্সামিন দ্য কনটেক্সট অফ ডিক্লাইনিং ফার্টিলিটি রেটস। তো এটা তোমরা অ্যান্সারটা লিখবে, লিখে আমাদের ওয়েবসাইটে জমা করে দেবে, আমরা কিন্তু এটা রিভিউ করে তোমাদেরকে দিয়ে দেবো। আর আমাদের এই ডকুমেন্টসটা ইংলিশ প্লাস বেঙ্গলি এটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে, রাইস আইস ওয়েবসাইটে। আর এই ভিডিও যে ডিসকাশন প্রিলিমস বাইট প্লাস এডিটোরিয়াল এক্সপ্লেইনড, এটাও কিন্তু আমরা ইউটিউবে আমাদের ভিডিও অ্যানালাইসিস হয়। তো প্রতিদিনের এই ইনিশিয়েটিভটার সাথে তোমরা যুক্ত থাকো এবং ভালোভাবে ইউপিএসসি প্রিলিমসের প্রিপারেশন নাও। আর সব রকমের সলিউশন কিন্তু রাইস আইসের কাছে আছে, আমরা সব কিছু প্রোভাইড করছি। তো অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।